ছাত্রছাত্রী, আজকে আমরা ভূগোলের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করব। এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট এটা মাধ্যমিকে। দেখো, মাধ্যমিকে এর আগে আমি কৃষিজ ফসল থেকে চ্যাপ্টার সাজিয়ে দিয়েছি তোমাদের, আর ভারতের লৌহ ইস্পাত শিল্প থেকে একটা বড় প্রশ্ন। ওই সেটটাতেই দুটো প্রশ্ন অ্যাটেম্প করতে হয়। আর একটা যদি বাই চান্স কোনো মানে টেস্ট পেপারের বেশিরভাগ পেজে দেখা যাচ্ছে বা প্রিভিয়াস ইয়ারও দেখা গেছে, এই সেটটাতেই উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর পার্থক্য পড়ে যায়। তাহলে যদি ওইটা পড়ে, তাহলে আর লৌহ ইস্পাত শিল্প আর কৃষিজ ফসলের যে কোনো একটা প্রশ্নে আরেকটা আমি অপশন পেয়ে গেলাম। তাই উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর সবথেকে স্ট্যান্ডার্ড নোট, স্ট্যান্ডার্ড রেডি উত্তর একদম তোমাকে দেওয়া হচ্ছে এখানে এই ভিডিওতে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম ঘরোয়া ভাষায়, নিজের ভাষায়, সাদা বোর্ডে ক্লাস। কোনো এমন নয় যে লেখা আসছে আমি রিডিং করে যাচ্ছি। উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর পার্থক্য করব, বিষয় দেব। প্রত্যেকটা পার্থক্য আমি নিজে বলবো, নিজে তথ্য দেবো, আমার নিজের মনের তথ্য সব লেখা আমার রেডি করা আছে, একটা প্ল্যান আছে আমার, সেই প্ল্যান অনুযায়ী আমি পড়াবো এটা। দেখো সবাই, এখানে দুটো বিষয় পার্থক্য লাগবে। উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদীর প্রথম পার্থক্যের একটা দুটো পার্ট থাকবে। একটা প্রাকৃতিক, এইখানে একটা প্রাকৃতিক বলে তোমরা বিষয় করবে। প্রাকৃতিকের বিষয়ে 1 নম্বর 2 নম্বর দিয়ে যাবো, নাম্বারিং করবো না, বিষয় দিয়ে যাবো আমরা। সব প্রাকৃতিক, মানে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর প্রাকৃতিক পার্থক্য। আর একটা আমরা পড়বো অর্থনৈতিক পার্থক্য। এটা প্রাকৃতিক বিষয়ক পার্থক্য, মানে প্রকৃতির কী কী ব্যাপারে পার্থক্য আছে। নদীর উপনদীর সংখ্যা, নদীর দৈর্ঘ্য, নদীর মধ্যে কী কী ভূমিরূপ দেখা যায়, এইসব নিয়ে পার্থক্য একটা হবে। আর একটা অর্থনৈতিক, নদীতে জলবিদ্যুৎ হয় কিনা, নদীতে মাছ চাষ হয় কিনা, নদীতে কেমন শহর নগর গড়ে উঠেছে, নদীতে পর্যটন শিল্প আছে কিনা, এইসব নিয়ে আরেকটা আমরা পার্থক্য লিখব। বইয়ে জেনারেলি এই পার্থক্যটা তুমি পাবে না। এই পার্থক্যটা অবশ্যই 5-এ 5 পাবে। এবং লাস্টে কীভাবে ছবি দিতে হয় আমি সেটাও দেখাবো। পার্থক্যের মধ্যে আমি কীভাবে ছবি পুট করতে হয় উত্তর ভারতের এবং দক্ষিণ ভারতের, সেইটাও তোমরা দেখতে পাবে। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিও দেখাও শেষ। উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী পরীক্ষার জন্য রেডি একদম, আর কোনো খাতা বা নোটস করতে হবে না। দেখো, উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর প্রথমে আমি প্রাকৃতিক পার্থক্য লিখছি, প্রাকৃতিক বিষয়ক। 1 নম্বর বিষয়ের কি পার্থক্য লিখবো ফার্স্ট বলো। দেখো, উত্তর ভারতের নদী জানো তো, ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, সবাই জানো, যমুনা ও আর উপনদী কালীগঙ্গর, গোমতী, ঘরঘরা, কোশি, সিন্ধু নদীর বিভিন্ন উপনদী আছে, বিতস্তা, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, শতদ্রু, ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন আছে, শতদ্রু, হ্যাঁ, এদিকে সিন্ধু নদী, তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা, সব নদীগুলো উত্তর ভারতের। দক্ষিণ ভারতের নদী সম্বন্ধে আমাদের নিশ্চয়ই পরিচয় আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, সবরমতী, তার আবার উপনদী হাসবা, মান, পিন্দ্রা, মন্দ্রা, পানহিতা, মঞ্জিরা, এইসব নদীগুলো নিয়ে দক্ষিণ ভারতের নদী, যেগুলো জেনারেলি উড়িষ্যা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, এইসব রাজ্যে অবস্থিত। উত্তর ভারতের নদী বলতে বোঝায় ঠিক কর্কট রেখার উপরটা। এই নদীগুলো জেনারেলি ভারতের উত্তরপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, আসাম, এইসব রাজ্যে অবস্থিত উত্তর ভারতের নদীগুলো। এইগুলো তুমি ভূমিকা টাইপের উপরে একটা লিখতেও পারো। এবং উল্লেখযোগ্য পার্থক্যগুলোকে আমি দুভাগে ভাগ করেছি, একটা প্রাকৃতিক বিষয়ক, একটা অর্থনৈতিক বিষয়ক পরে করব। এখন আমি প্রাকৃতিক বিষয়ের পার্থক্যের 1 নম্বর লিখছি উৎস, তাই না শোন? তো উৎসের পার্থক্য কী হবে? দেখো, উত্তর ভারতের নদী গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু যেই হোক, সব গঙ্গার হিমালয়ের কোনো হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। যেমন গঙ্গার উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী হিমবাহ, সিন্ধুর সিনকাবাব জলধারা, ব্রহ্মপুত্র হয়েছে মানস সরোবরের চেমাংদুং হিমবাহ থেকে। তাহলে এগুলো প্রত্যেকটা হিমালয়ের কোনো হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। পয়েন্ট টু বি নোটেড। আমি লিখবো না কিছু ভাষা, আমি কিন্তু বলে যাচ্ছি তথ্যের একদম মানে নদী প্রবাহ চলছে আমার মুখ থেকে, এত তথ্য দিলাম। দেখো, গঙ্গা নদী উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে, সিন্ধু নদী সিনকাবাব জলধার থেকে, সেটাও গঙ্গার এই হিমবাহ। আর ব্রহ্মপুত্র সৃষ্টি হয়েছে মানস সরোবরের চেমাংদুং হিমবাহ থেকে। তাই আমি হিমবাহগুলো বলে গেলাম, তুমি যে কোনো একটা হিমবাহের উল্লেখ দিবে। কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো গঙ্গা বাদ দিয়ে, এই হিমালয় বাদ দিয়ে অন্য কোনো পর্বত থেকে সৃষ্টি হয়েছে। কেউ পশ্চিমঘাট মহানদী, যেমন পশ্চিমঘাট, কেউ সাতপুরা, কেউ বিন্ধ্য, এইসব পর্বত থেকে সৃষ্টি হয়েছে। তাহলে দক্ষিণ ভারতের পর্বত থেকে সৃষ্টি হয়েছে। আমি ম্যাপ পয়েন্ট থেকে ডেলি পর্বতের অবস্থান দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তুমি লিখবে এইলা হিমালয় বাদ দিয়ে অন্য পর্বত থেকে সৃষ্টি হয়েছে। ভাষা নিজে দিবে, উৎসর পয়েন্টটা বললাম, উৎস কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে, ভাষা নিজের দিবে। আমার ভাষা নিও না, আমার ভাষা নিয়ে নিলেই নোট, ওটাই কপি। তোমার তো বোধ আছে, তুমি তো গরু রচনা লিখতে পারিস জীবনে একবার, তো ভাষাটাও নিজে পারবে। আমি কি বললাম, উত্তর ভারতের নদীগুলো কোথায় সৃষ্টি হয়েছে? গঙ্গার কোনো হিমবাহ, মানে হিমালয়ের কোনো হিমবাহ থেকে। আর দক্ষিণ ভারতের নদীগুলো সৃষ্টি হয়েছে হিমালয়ের হিমবাহ বাদ দিয়ে অন্য কোনো পর্বত থেকে। উদাহরণ দিয়ে দিলে, যেমন গঙ্গা উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী থেকে, একটা করে উদাহরণ দিয়ে যাবে। যেমন মহানদী উৎপন্ন হয়েছে পশ্চিমঘাট পর্বতের তিম্রক সিংহ থেকে, দিয়ে দিলাম। চলো, 2 নম্বর পার্থক্য বলো, কি পয়েন্ট? গতিপথ। দেখো, এদের গতিপথে কোন পয়েন্ট আছে? দৈর্ঘ্যটা। এদের গতিপথে 3টা গতিপথে লক্ষ্য করা যায়। নদীর 3টা গতিপথ আছে। মানুষের জীবনে যেমন 3টা আছে, শৈশব,
চঞ্চল সেই সময়। যৌবনকালে মানুষকে হিসাব নিকাশ করে চলতে হয়, বউ আসে বিটি আসে, মা বিয়োগ হয়ে যায়, বাবা বিয়োগ হয়ে যায়, তার মানে সেই সময় তোমাকে হিসাব খেলে চলতে হবে। আর তুমি ড্যান্স দিতে লাগবে। আর ছোটো ছেলের সময় মার্বেল খেলবে, টিট ড্যাং খেলবে, তার নদীর জীবন, নদীরও শুরুর সময় বিরাট স্পিড যায়, তখন নদীতে বেশি উপনদী যোগ হয় নাই, প্রচণ্ড স্পিডে নদী যায়, ঝাড়িয়ে নিয়ে যায় নদীগুলা, তখন উচ্চগতি বলে। মধ্যগতিতে নদীও আস্তে আস্তে যায় ধীরে ধীরে। আর বয়স্ক বাড়লে আমরা ঠেঙা নিয়ে হাঁটি, যেমন নদীও তেমনি পলি জমে যায়, নদী আর হাঁটতে পারে না, নদীতে বদ্বীপ জমে যায়। তাহলে উত্তর ভারতের নদীগুলো তিনটা গতিপথ দেখা যায়, উচ্চগতি, মধ্যগতি, ভাষাটা দেখা যায়, কথাটা নিজে লিখবে, এবং নিম্নগতি, তিনটা গতিই দেখা যায়। দক্ষিণ ভারতের নদী এইটুকু নদী, তার আর উচ্চগতি, তার আবার কি উচ্চগতি, ধনিয়া পাতার আবার কি ক্যাশ মেমো, ঠিক আছে। তার ওই আর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি নাই, নদী নদী একটা নদী যাইছে, পুরাটাই উচ্চ, পুরাটাই মধ্য, তুমি যা ভাববে। মানে তিনটা গতিপথ স্পষ্ট লক্ষ্য করা যায় না, অর্থাৎ এলা আদর্শ নদী লয়, মডেল নদী লয়, মডেল রিভার্স সিস্টেম নাই। দক্ষিণ ভারতের নদীগুলো সব ছোটোখাটো। চলো তারপরে জলপ্রবাহ। জলপ্রবাহর পয়েন্ট করছি আমরা। জলপ্রবাহ অবশ্যই প্রাকৃতিকের ভাগ চলছে, প্রাকৃতিকের 3 নম্বর পয়েন্ট জলপ্রবাহ। এইটা সারা বছর জল যায়, জল শুকায় নাই, সব তো বরফগুলো জলে পুষ্ট। আর দক্ষিণ ভারতের নদীগুলোতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে, রবীন্দ্রনাথ লিখে গেছে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। তো দক্ষিণ ভারতের নদীগুলো ওই হাঁটু জল পাটি সব। দক্ষিণ ভারতের নদীগুলো আর গরমের দিনে জল শুকান যায়, সারা বছর জল থাকে না, জল কমিয়ে যায়। উত্তর ভারতের নদীগুলো সারা বছর সমান জল চলছে, দুকুল ছাপিয়া জল চলে থই থই করিয়া। চলো 4 নম্বর পয়েন্ট বলো। লেখা পয়েন্ট বেশি দিব, বল ভাষা কম, বলো। প্রবাহ দৈর্ঘ্য। উত্তর ভারতের নদীগুলোর প্রবাহ দৈর্ঘ্য বিরাট, বিশাল, মারাং দৈর্ঘ্য, হিন্দি ভাষা মানে অলচিকিতে 2520 কিলোমিটার দৈর্ঘ্য গঙ্গার, কি বলবে বলো। সিন্ধু নদীর দৈর্ঘ্য 3000-এর বেশি, ব্রহ্মপুত্র তারও বেশি। আর এদিকে মহানদীর প্লেস পাবে না। ইয়াতে দক্ষিণ ভারতের সব থেকে যেটা লম্বা নদী, মহানদী, গোদাবরী, তার দৈর্ঘ্য কত? 1470-65 কিলোমিটার। আর গঙ্গার দৈর্ঘ্য 2520 কিলোমিটার। বলো, পাত্তা পাবে? ডবলের থেকে বেশি। তাহলে উত্তর ভারতের নদীগুলো বিরাট দৈর্ঘ্য, আর দক্ষিণ ভারতের নদীগুলোর দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম। এই ভাষাটি তুমি লিখবে, যেমন মহানদীর দৈর্ঘ্য এত, যেমন গঙ্গার দৈর্ঘ্য এত। দুটা তথ্যও দিবে, কিন্তু উদাহরণ দিবে প্রত্যেকটায়। প্রত্যেকটা পয়েন্টে ভাষা এক লাইন, উদাহরণ কিন্তু একটা যেমন থাকে, এটাই স্ট্যান্ডার্ড। 5 নম্বর উপত্যকা। দেখো এখানে নদী উপত্যকাতে বিভিন্ন ধরনের সব পাবে। আমি তো বলেছি আদর্শ গতিপথ, তাহলে আদর্শ গতিপথে তুমি গিরিখাত পাবে, ক্যানিয়ন পাবে, অশ্বক্র আকৃতি হ্রদ পাবে, প্লাবনভূমি পাবে, বদ্বীপ পাবে, সব পাবে। কোথায়? উত্তর ভারতের নদীতে। দক্ষিণ ভারতের নদীতে গিরিখাত, ক্যানিয়ন, অশ্বক্র আকৃতি, বদ্বীপ অত ভালো করে লক্ষ্য করা যায় না। কোনো নদীতে কোনো কিছু আছে তো আছে, এইটা আছে তো ওইটা নাই, এইটা আছে। গঙ্গা নদীতে সব পাবে। উচ্চ গতিতে তুমি আই পাবে, ভি পাবে, গিরিখাত পাবে, ক্যানিয়ন পাবে, জলপ্রপাত পাবে, প্লাবনভূমি পাবে, অশ্বক্রাকৃতি হ্রদ পাবে, বদ্বীপ পাবে, খাড়ি পাবে, ভেড়ি পাবে, সব পাবে। উত্তর ভারতের নদীগুলাই সব পাবে, দক্ষিণ ভারতের নদীগুলাই তোমায় কিছুই নাই। কোনো পালে মানে আদর্শ উপত্যকা লক্ষ্য করা যায় নাই। কটা পয়েন্ট দিলাম বাবু? 5টা। প্রাকৃতিকের এখানে চলছে 5টা পয়েন্ট। উপরেরলা কিন্তু আমি মুছবো একে একে। নোট ডাউন করেছো নিশ্চয়ই সবাই? নিজে শুধু পয়েন্টটা দিবে, ভাষা নিজের। আমি তো নোট একদম পছন্দ করি না, কোনো মাস্টারের নোট লিখবেও না। আর আমি নিজের ভাষায় সব লিখবো। পয়েন্টগুলো তোমার নিজের অক্কেলে দিবে, পয়েন্টগুলোও তো মনে থাকবে, এমন কোনো জটিল পয়েন্ট নাই। নেক্সট পয়েন্ট বলবো, উপনদী। 6 নম্বর প্রাকৃতিক পরিবেশের এই পার্থক্য চলছে এখনও। 6 নম্বরে আমরা লিখছি উপনদী। শুনো তথ্য আমার কাছে, তথ্যের ভরপুর আমি। উপনদী শুনো। উত্তর ভারতের নদীগুলোতে ব্যাপক উপনদী আছে, ব্যাপক। এক একটা নদীতে 13,000 করে উপনদী। 13,000 নাই, জাস্ট বলছি। গঙ্গার উপনদী আছে যমুনা, কালীগণ্ডক, গোমতী, ঘরঘরা, কেশি। সিন্ধুর উপনদী আছে বিতস্তা, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, শতদ্রু, কাদা। ব্রহ্মপুত্রের কাদা, ধান সিঁড়ি, পাল সিঁড়ি, বিভিন্ন সিঁড়ি ব্রহ্মপুত্রের উপনদী। বলে দিলাম সব নদীগুলোর উপনদী। উপনদীগুলোর আবার উপনদী আছে, কি বলবে বলো। যেমন যমুনার আবার উপনদী আছে, যমুনা গঙ্গার উপনদী। যমুনার আবার উপনদী আছে চম্বল, বেতোয়াখিন, কি বলবে বলো। পূজা উপনদী। আর ভাগীরথী হুগলির উপনদী আছে দামোদর, অজয়, মোরাক্ষী, কাঁসাই, কংসাবতী, রূপনারায়ণ, শিলাবতী। ওইদিকে তোমার উত্তর ভারতের নদীগুলো তিস্তা, তোলসা, রায়ডাক, জলঢাকা, সব উপনদী। সব তো উত্তর ভারতের উপনদী। উপনদীতে ভরপুর, উপনদীতে ভরপুর, জালের মতন উপনদী। কোথায়? উত্তর ভারতে। অনেক তথ্য দিয়েছি, তুমি 2-1টা তথ্য লিখবে। 6 নম্বরে দক্ষিণ ভারতের নদীগুলায় ততটা উপনদী নেই, তাও আছে, ততটা নেই লিখবে, ততটা নেই। যেমন মহানদীর উপনদী হাসদা, মাদ্বীপ, গোদাবরীর নদীর উপনদী প্রাণিতা, ইন্দিরা, মঞ্জিরা, ঠিক আছে। কৃষ্ণার উপনদী ভগবতী, তারপরে কাবেরীর উপনদী আছে গোমতী ইত্যাদি। কাবেরীর উপনদী গোমতী হবে না, দেখে নেবে একটু, ঠিক আছে। আর নর্মদার বিভিন্ন উপনদী আছে, নর্মদা, তাপ্তি, সবরমতীরও বিভিন্ন উপনদী আছে। বাস, তাহলে উপনদীর সংখ্যা কম। যেমন মহানদীর 3টা উপনদী লিখে দেবে, প্রাণিতা, হাসদা, মাদ, ইব। আমার শুরু করা আছে। মহানদীর উপনদী প্রাণিতা, ইন্দিরা, মঞ্জিরা। বাস, এই 2টা উপনদী লিখে দেবে। দক্ষিণ ভারতের নদীর উপনদীর সংখ্যা কম, উত্তর ভারতের নদীর অসংখ্য উপনদী। 1-2টা উপনদীর উদাহরণ দেবে। বলো 6 নম্বর প্রাকৃতিক পয়েন্ট হয়ে গেছি। বলো 7 নম্বর।
7 নম্বর বদ্বীপ। শুনো, বদ্বীপটা খুব ভালো করে শুনো, এখান থেকে একটা আলাদা প্রশ্নও পড়ে যায়। উত্তর ভারতের নদীগুলোতে বিরাট বড় বড় বদ্বীপ দেখা যায়। পৃথিবীর বিখ্যাত বড়দ্বীপ গঙ্গার বদ্বীপ, জানো তো সবাই। আর এই গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, বিরাট বড় বড় বদ্বীপ। দক্ষিণ ভারতের নদীগুলোতে অল্প স্বল্প বদ্বীপ দেখা যায়, পাখির পায়ের মতন বদ্বীপ দেখা যায়। দেখো এইদিকে দক্ষিণ ভারতের নদী এই দিকের গুলো, যেটা মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, যেটা পূর্ব বাহিনী, সেগুলোতে অল্প স্বল্প ছোটোখাটো বদ্বীপ দেখা যায়। যেমন কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতন বদ্বীপ দেখা যায়। কিন্তু যেটা দক্ষিণ ভারতের নদী আবার পশ্চিম বাহিনী তো আছে। আরে দক্ষিণ বাহিনীর নদীগুলোকে দুভাগে ভাগ করা যায়, পূর্ব বাহিনী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, 4 সুরে বলতে হোক তোমাকে। যেদিন তুমি মহানদী বলবে সেদিনই তোমাকে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী বলতে হবে 1 সুরে, তাহলে ম্যাপ পয়েন্টিং হয়ে যাবে। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আমি মহানদী কোনোদিন একা বলিনি, আমাকে কেউ যদি বলে মহানদী বলুন, আমি বলতে পারি না। মহানদী বললি আমি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী বলি প্রতিবার, সুর করা আছে আমার 4 সুরে। আর আমি কোনোদিন নর্মদা আজ পর্যন্ত একা বলিনি। নর্মদা, তাপ্তি, সবরমতী বলে, আমাকে বলে নর্মদা বলো না, বলতে পারি না। নর্মদা, তাপ্তি, সবরমতী। তাহলে পশ্চিম বাহিনী আছে নর্মদা, তাপ্তি, সবরমতী। এই নদীগুলোতে কিন্তু বদ্বীপ নাই, কারণ এখানে সমুদ্রের ঢালটা বিরাট খাড়া, বদ্বীপ সুযোগই পায় না। চরচলায় জলটা যেই সমুদ্রে পড়ে গেছে, জলপ্রপাতের মতন হত সমুদ্রে জল পড়ছে। কিন্তু দক্ষিণ ভারতের পূর্ব বাহিনীর নদীগুলোয় অল্প বদ্বীপ আছে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, 2 নম্বরের জন্য ভূগোল সেট করতে পারে যে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোতে কেন বদ্বীপ দেখা যায় না। কারণ উপত্যকার খাড়া ঢাল আছে, আরব সাগর দিকটা খাড়া ঢাল, বুঝতে পারছো। নর্মদা, তাপ্তি, সবরমতী পশ্চিম বাহিনী নদী বলে। দক্ষিণ ভারতের নদী, দক্ষিণ ভারতের তো 7টা ব্র্যান্ড নদী আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, সবরমতী। বাস দক্ষিণ ভারতে আর কোনো নদী নেই। আর তার উপনদী 2-4টা বললাম। মহানদীর আছে আমার মহানদী স্পেশাল ক্লাস দিয়ে আছে ইউটিউবে, দেখে নেবে। মহানদীর গতিপথ শুধু দিয়ে আছে, গোদাবরীর গতিপথ আমার শুধু দিয়ে আছে, সিন্ধুর গতিপথ দিয়ে আছে, বাহাদুর মাঝি সার্চ করবি ইউটিউবে পেয়ে যাবে। গঙ্গা নদীর গতিপথ বাহাদুর মাঝি সার্চ করবি ইউটিউবে পাবে, ন্যাচারাল হয়ে পড়া আছে, 3টা সেটে দিয়ে আছে। সিন্ধু নদীর শুধু ব্রহ্মপুত্র নদীটা স্পেশালভাবে দেয় না, রিসেন্ট আসবে ক্লাসটা। আর এইটা তো প্রশ্নটা পড়ায় পরীক্ষায় বারবার, উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদীর পার্থক্য লেখো। এটা তোমাকে তো করতেই হিসেবে, এটা প্রশ্ন উত্তর 5 নম্বরের প্রশ্ন পড়বে। ধরো এই বছর পড়িয়ে গেছি প্রশ্নটা। তাহলে পশ্চিম ভারতের নদীগুলো, পশ্চিম বাহিনী, দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোয় কিন্তু কোনো বদ্বীপ দেখা যায় না। আর পূর্ব বাহিনীগুলোতে বদ্বীপ দেখা যায়, কিন্তু ছোট ছোট। আর উত্তর ভারতের নদীগুলোতে এই ভাষাটা লিখতে পারি তো বাবা। উত্তর ভারতে বানান জানো তো, অরস্য, তয়, সেটাও লেখাই দেয়, ওই জন্য আমি বানানটা বলছি তোমাকে। উত্তর ভারতের নদীগুলোতে ব্যাপক বড় বড় বদ্বীপ দেখা যায়, যেমন গঙ্গার বদ্বীপ। এই 7টা পয়েন্ট প্রাকৃতিক ভূগোলে। আর কিছু পয়েন্ট আছে প্রাকৃতিকের 7টা পয়েন্ট শেষ করে দিলাম পার্থক্যতে। এবার আমরা অর্থনৈতিক করব, ওইটা প্রথমেই জলসেচ। এবার আমরা অর্থনৈতিক পার্থক্য করব। তাহলে প্রাকৃতিক, এই যে সাইডে লেখা ছিল প্রাকৃতিকের কটা পয়েন্ট বললাম বাবা? 7টা। আবার রিভাইজ দিয়ে দেবো কি? দেখো, প্রথম পয়েন্টটা কী করেছিলাম? উৎস, তারপরে করেছিলাম গতিপথ, তারপরে করেছিলাম জলপ্রবাহ, তারপর করেছিলাম প্রবাহ দৈর্ঘ্য, তারপর করেছিলাম উপনদী, তারপর উপত্যকা কীরকম দেখা যায়, তারপরে কী করেছিলাম বদ্বীপ, লাস্টে আমি 7 নম্বর বদ্বীপ করেছিলাম। এবার আমরা উত্তর ভারতের এবং দক্ষিণ ভারতের নদীর একদম সোজা উত্তর, সবাই যেটাতে নম্বর পায়, সবাই অ্যাটেম্প করে, তার আমরা প্রাকৃতিক পার্থক্য লিখব। বিষয় চেঞ্জ করব আর প্রাকৃতিক পার্থক্য লিখব, মানে এই অর্থনৈতিক বিষয়ক প্রাকৃতিক বিষয়ক পার্থক্য শেষ। তাহলে বিষয়গুলো শেষ করলাম। কটা প্রাকৃতিক বিষয় দিলাম? 7টা। তুমি মনে রাখতে পারো 7টা, যদি না মনে রাখতে পারো 5টা দিলেও চলবে। এবার আমি অর্থনৈতিক পার্থক্যটা লিখব, অর্থনৈতিক পরিবেশের পার্থক্য। দেখো, অর্থনৈতিক পরিবেশের প্রথম পয়েন্ট হচ্ছে জলসেচ, 1 নম্বর। অর্থনৈতিকের এইটা 1 নম্বর বিষয়, জলসেচের পার্থক্য। দেখো, উত্তর ভারতের নদীগুলোতে ব্যাপক জলসেচ দেখা যায়, সারা বছর জল থাকে তো, ওই জন্য রাজীব গান্ধী খাল, ইন্দিরা গান্ধী খাল, ভারতের বড় বড় সারদা খাল, বিভিন্ন বড় বড় এইগুলা কিন্তু চাকরি পরীক্ষায় দেয়। রাজস্থানে আছে সারদা খাল, ইন্দিরা গান্ধী খাল, বিরাট বড় বড় ক্যানেল করা আছে। উত্তর ভারতের তো গোটাই ক্যানেলে জলসেচ হচ্ছে। গঙ্গা নদী বিহারটা, পশ্চিমবঙ্গের অনেক জায়গা, দামোদর ব্যারেজের অনেক জায়গাতে। তাহলে এই বড় বড় জলসেচ ব্যবস্থার ফলে অর্থনীতির সমৃদ্ধি আছে পুরো। জলসেচ ব্যবস্থা ব্যাপক দেখা যায় উত্তর ভারতের নদীগুলো, যেমন সারদা খাল, যেমন বড় গঙ্গা খাল, 2টা খালের উদাহরণ দিয়ে দেবে এখানে। দক্ষিণ ভারতের নদীগুলোয় তেমন বড় জলসেচ ব্যবস্থা নাই, সারা বছর জল থাকে নাই, তাও অল্প স্বল্প ফ্রিজ করে অল্প জলসেচ করা হচ্ছে বর্তমানে। তাহলে জলসেচে কে ভালো? উত্তর ভারত। সব কিছুতেই উত্তর ভারত টপ, দক্ষিণ ভারত সব কিছুতেই খারাপ বলতে গেলে এখনও তো। দক্ষিণ ভারতের নদী কোনো কিছুই ভালো নাই। নেক্সট পয়েন্ট, এই একটা পয়েন্ট লক্ষ্য করবে, পয়েন্ট টু বি নোটেড, আমি লাল কালি করছি এটা, জলবিদ্যুৎ। এইখানে দক্ষিণ ভারত জিতে আছে। দেখো, দক্ষিণ ভারতের নদীগুলা একটা শক্ত জায়গার উপর দিয়ে গিয়েছে, ব্যাসেল্ট শিলা দিয়ে, ফলে পুরা খরস্রোত, উঁচু নিচু ব্যাসেল্ট, ফলে এইগুলাতে জল পুরা স্পিডে তাড়িয়ে যায় জলটা। আর তাড়িয়ে যাওয়ার জন্য টারবাইন চাকা খড়খড় 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 ঘুরে, ফলে বিদ্যুৎ তো ঝাঁঝা 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 ঝাঁঝা। জলবিদ্যুতে কিন্তু আগায় আছে দক্ষিণ ভারত, ন্যাচারালভাবে জলবিদ্যুৎ করা যায়। আর উত্তর ভারতের নদীতে জলবিদ্যুৎ হয় বহুত কষ্ট করে। একটা বিরাট বড়, যেমন দামোদরে একটা বিরাট বড় ব্রিজ করা হয়েছে, তারপরে মাইথনে কোনো মতের জলটাকে ছাড়া হয়েছে। দক্ষিণ ভারতে অমনি নেয়, ব্রিজও ছোটো, নদীগুলো ছোটো ছোটো, অল্প ব্রিজ করে দিল আর টারবাইন দিয়ে ঘুরাই দিল, বাস হত বিদ্যুৎ তৈরি হয়ে গেল। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ তৈরি করার সুবিধা আছে নদীগুলোতে।
উত্তর ভারতের নদীগুলোতে জলবিদ্যুৎ করা কষ্টসাধ্য আছে না, নাই লিখে দিও না। ফারাক্কাতে আছে, মাইথনে আছে, ডিবিসিতে আছে, যমুনাতে গাদা আছে। আর এইখানে একটা জলবিদ্যুতের উদাহরণ দিয়েছি, কাবেরী নদীর শিব সমুদ্রম নির্বি, দক্ষিণ ভারতের উদাহরণ কাবেরী নদীতে শিব সমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প কাবেরী নদীতে আছে, বুঝলে? বাস, নর্মদাতেও আছে, গাদা আছে। তুমি জলবিদ্যুৎগুলো সবলাই করতে হবে চাকরি পরীক্ষার জন্য। বলো নেক্সট 3 নম্বর পয়েন্ট, বন্দর। এইবার শুনো, নদী বন্দর, এখানে যে সমুদ্র বন্দর ভেবো না, সেই পারাদ্বীপ করে দিলে সমুদ্র বন্দর, নদী বন্দর। কলকাতাতে বন্দর আছে, এলাহাবাদে বন্দর আছে, গঙ্গা নদীর ভিতর থেকে বন্দর। আরে গঙ্গা নদীতে জাহাজ ঢুকে ইন্ডিয়াতে বুঝো, এইখানটায় ইন্ডিয়া ম্যাপটা বুঝো তুমি। গঙ্গা নদীতে জাহাজ ঢুকে এইখানে কলকাতা বন্দর দিয়ে, কলকাতাতে বন্দর আছে, হলদিয়াতে বন্দর আছে, এলাহাবাদে বন্দর আছে, আগ্রাতে বন্দর আছে। মানে একদম ভিতর থেকে বন্দর চলে গেছে, নদী বন্দর। গঙ্গা নদীর এত সুন্দর জলপথ ব্যবস্থা। দক্ষিণ ভারতের নদীগুলোতে খরস্রোত, পাহাড় পাথরে ঢুকা যাবে নৌকা উঠতে গেলে, জাহাজই উঠে নাই। সমুদ্র থেকে জাহাজগুলো উঠেই নেই, তার কী বন্দর হবে? দক্ষিণ ভারতের নদীগুলোর ধারে বড় বন্দর দেখা যায় না। উত্তর ভারতের নদীগুলোর ধারে ধারে উদাহরণ দিয়ে দিলাম 2-4টা, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, এলাহাবাদ বন্দর, বারাণসী বন্দর, কানপুর বন্দর, আগ্রা বন্দর। একদম ঐতিহাসিক মুঘল যুগ থেকে এলে ব্যবসা বাণিজ্য চলতে, ভিতর তো বন্দর আছে, একদম নদী বন্দর সব। ঠিক আছে, তাহলে উত্তর ভারতে অনেক বন্দর আছে, দক্ষিণ ভারতে বন্দর নেই। উদাহরণ তো অবশ্যই দিবে সব কিছুতে। অর্থনৈতিক পরিবেশে 4 নম্বর পয়েন্ট বলো কি? ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। দেখো উত্তর ভারতের নদীতে ঐতিহাসিক ধর্মীয় স্থান বিরাট আছে, বারাণসী আছে, আগ্রা আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় সেই সমুদ্রের ধারে ছিল, তক্ষশিলা ছিল, সব ছিল, ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল পুরো। এখন ধর্মীয় স্থানও অনেক আছে, বারাণসী আছে, যমুনা নদীতেও ধর্মীয় স্থান। আরে গঙ্গার একদম উৎপত্তিস্থল তো ধর্মীয় স্থান, বুঝতে পারছি না? ভগীরথ, অলকানন্দ, দেবপ্রয়াগ, বিরাট ব্যাপার সব। এগুলাতে ধারাই দিয়েও এখন উত্তর ভারতের নদীগুলোর ধারাই তো বিভিন্ন ধরনের বড় বড় কুম্ভ মেলা এইসব হয়। তাহলে ধর্মীয় প্রেক্ষাপট বিরাট আছে কার? উত্তর ভারতের। দক্ষিণ ভারতের নদীগুলোতে সেরকম উল্লেখযোগ্য ধর্মীয় প্রেক্ষাপট নেই, লিখে দিবে বাস। এলা একদম ভাষা, এলা পয়েন্ট বাড়ানো হচ্ছে। বলো 5 নম্বর, নাব্যতা। উত্তর ভারতের নদীগুলোর নাব্যতা ভালো, ওই জন্যই বড় বড় জাহাজ ঢুকে। জল আছে ভালো, তৃতীয় জল। আর এইখানে মাটিতে খটখট লাগবে। দক্ষিণ ভারতে জল কম, খরস্রোত, তারপরে জাহাজ উঠবে কিনা। তাহলে নাব্যতা ভালো কার? উত্তর ভারতে। দক্ষিণ ভারতের নদীগুলোর নাব্যতা ততটা উল্লেখযোগ্য নয়। বলো 6 নম্বর পয়েন্ট, মৎস্য চাষ। তাহলে যেখানে নাব্যতা ভালো সেখানে তো মাছও ভালো ঢুকবে। ইলিশ মাছ ঢুকছে, ভেটকি মাছ ঢুকছে, তপসে মাছ ঢুকছে, সমুদ্রের অনেক মাছ পাওয়া যায় গঙ্গা নদীতে, ব্রহ্মপুত্র নদীতে, বাংলাদেশেও পাওয়া যায়। তারপরে এইদিকে তোমার সিন্ধু নদীও অনেক ভালো ভালো মাছ টাছ পাওয়া যায়। তাহলে মৎস্য শিল্পে উন্নত কে? উত্তর ভারত। দক্ষিণ ভারতে মৎস্য শিল্প অতটা উন্নত নয়। আর তুমি দেখতে পারো 8 নম্বর পয়েন্ট, পর্যটন শিল্প। 7 নম্বর পয়েন্ট করতে পারো পর্যটন শিল্প। উত্তর ভারতে পর্যটন শিল্পও ভালো আছে, বিভিন্ন জায়গায় বড় বড় পর্যটন শিল্প গড়ে উঠেছে। যাও ঘুরতে তুমি যথা যাবে, হিমাচল প্রদেশে যাও, কাংড়া যাও, কাশ্মীর যাও, দার্জিলিং যাও, সব তো উত্তর ভারতের নদীর তীরে আছে কোনো না কোনো। তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা, ওইদিকে গঙ্গা, ওইদিকে শতদ্রু, ঝিলামের নদীর তীরে পুরাপুরি পর্যটন শিল্প। দক্ষিণ ভারতের ততটা পর্যটন শিল্প নাই, থাকলেও নাই লিখিবে। ঠিক আছে, বাস। এই গেল 7টা অর্থনৈতিক পরিবেশ, আর ওইদিকে গেল 8টা প্রাকৃতিক পরিবেশের পার্থক্য। লাস্টে দেখো তুমি কীভাবে ছবিটা দিবে। লাস্টে একটা চিত্র বলে বিষয় করবে, অর্থনৈতিক প্রাকৃতিক দুটাই মুছে দিবে। লাস্টে তুমি একটা চিত্র বলে পার্থক্য করবে, এই বিষয়টা করবে চিত্র। তুমি উত্তর ভারতের দিকটাতে, এই দিকে উত্তর ভারতের নদীগুলা, একটা উত্তর ভারতটা আঁকিবে এখানে, শুধু উত্তর ভারতটাও ম্যাপটা বন্ধ করে দেবে, তারপর কাটিং করে দেবে, এরকম করে কাটিং করে দেবে। এখানে তুমি একটু সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র দেখাই দেবে। আর এইদিকে তুমি দক্ষিণ ভারতের ম্যাপটা শুধু করবে, এদিকে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, সবরমতীটা সেটিং করে দেবে। বাস, এটা লাস্টে বিষয়টা লিখে দেবে চিত্র। সবাই এই ম্যাপটা খালি হাতে করে দিবে। উত্তর ভারতের দিকে করে দিবে, 3টা নদী দেখাই দেবে উত্তর ভারতের, আর দক্ষিণ ভারতের দিবে। ম্যাপের শেষে এইটা হয়েছে তোমার জয়েন্টও দিন দিলে বা হাজমোলাটো দিন দিলে, বাস উত্তর সুপার হিট হয়ে গেল, হজম হয়ে গেল উত্তর। আর ম্যাপটা বিরাট পছন্দ করে সবাই ভূগোলে। তাহলে ভূগোলের পার্থক্য তো কী করে ম্যাপ দেবো বুঝতে পেরেছো? উত্তর ভারতের দিকে উত্তর ভারতের ম্যাপটা দিলে, শুধু উত্তর ভারত কাটিং করে দিলে, আর দক্ষিণ ভারতের এটা খংড়া ম্যাপটা, এটা কাটিং করে ম্যাপটা দিলে, আর 5-6টা নদী লেবেলিং করে দিলে। বাস, পার্থক্য তাতে যদি তোমার 2-4টা পয়েন্ট কমও হতে আসে না, ছবিটা কিন্তু মাস্ট দিবে। আরে 5 নম্বরের উত্তর আমি ওখানে 7টা 8টা, আর এখানে 7টা 15টা পয়েন্ট দিয়েছি, তুমি তো 12টা পয়েন্ট তো দিবে, 12টা পয়েন্ট তো মনে থাকবে, যথেষ্ট এনাফ। কিন্তু ছবিটা কিন্তু ভুলো না, ছবিটা দিবেই। সবাই আশা করি পয়েন্টগুলো দাও, পয়েন্টগুলো মনে রাখো। শুধু লেখার তো তোমার নিজের ভাষা আসবে। আর আমি যে উদাহরণ বলেছি সেই তথ্যগুলো বারবার শুনে ডাউনলোড করো, আমি লিখি নেই কোনো কিছুই। বারবার আমার মুখের কথা শুনে উদাহরণগুলোকে তুমি খাতার মধ্যে সাজাও। উদাহরণগুলো ভাষাটুকু না, একটা আমার ভাষাটাটুকু না, তুমি নিজের ভাষায় পার্থক্য লেখো। শুধু উদাহরণ লাও, তথ্য লাও। আমি অনেক তথ্য বলেছি পড়াবার সময়। আর এই ছবি কীভাবে সেটিং করলাম সেটাকে আর দাও। উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী ভূগোলে সবাই লেখে, কিন্তু তোমার খাতারে যখন দেখবে এক্সামিনার, তোমার খাতাটা দেখার পর যে স্টাইলে লেখা হইলো
আমরা প্রথমে প্রাকৃতিক বলে লিখেছি, তার 7টা পয়েন্ট, তারপর আবার অর্থনৈতিক বলে লিখেছি, তার ভূমিকা টাইপের আমি বলেছিলাম শুরুতে যে উত্তর ভারতের নদী এই তার উল্লেখযোগ্য পার্থক্যগুলি হলো, একটা ভূমিকা টাইপের লেখা শুরুতে। লেখাটা পুরো বোর্ডে সাজান দিলাম, সাদা বোর্ডে ভূগোল তথ্য দিলাম। পরের দিন আমি অবশ্যই খাতাতে এটা তোমাকে লিখতে দেবো সবাইকে এবং নাম্বার দেবো, এবং কী করে খাতায় কে কী লিখছে সেটাও আমি ইউটিউবে ছাড়বো, কার কী ভুল হচ্ছে সেটা কিন্তু এই খাতা চেকটাও আমি ইউটিউবে দিই, যাতে করে তোমরা ওইভাবে নিজেদের ভুলটাকে সংশোধন করতে পারো। ওকে, ভালো থাকবে সবাই। ক্লাসটা একদম খাতায় একটু তথ্যগুলো লিখবে অবশ্যই, আর লেখার সেটিংটা লিখবে, লেখাটা না, লেখাটা লেখার দরকার নেই, লেখার সেটিংটাকে লিখবে, এই পয়েন্টগুলোকে লিখবে। পয়েন্টগুলো একদম বিভিন্ন বই থেকে সংগ্রহ করে আমি পয়েন্টগুলো কিছুটা নিজের ধারণা দিয়েও আমি কিছু পয়েন্ট বাড়াইছি, যেমন মাছ চাষ, বন্দর, এগুলো আমার সব নিজের পয়েন্ট। গতিপথ প্রতিপথ আমার সব মুখস্থ আছে, উত্তর ভারতের সব নদীর গতিপথ আমার মুখস্থ আছে, সব নদীর উপনদী মুখস্থ আছে, ফলে আমি তথ্য অনেক দিয়ে দিয়েছি তোমরাকে। তোমরাকে অত তথ্য দেওয়ার দরকার নেই, কম তথ্য দিবে, আমি অনেক এক্সট্রা বলে দিচ্ছি, এক্সট্রা লেখার দরকার নেই, ছোটো ছোটো লিখবে কিন্তু পয়েন্ট বাড়াবে, মাত্র 5 নম্বর আছে, তার অত তথ্য দেওয়ার মানে এক পাতার মধ্যেই শেষ হয়ে যাবে লেখাটা, একটা বড় পাতা এক পাতার মধ্যেই লেখা শেষ হবে, লেখা হবে ছোটো, তথ্য বেশি এবং পয়েন্ট বেশি। আমি ভূগোলে রোজ বলি লেখার ভাষা বেশি থাকবে না, ভাষার জন্য একটা আলাদা সাবজেক্ট পরীক্ষা হয় বাংলা, ওইখানে তুমি সাহিত্য জ্ঞান দেখাবে, ভূগোলে সাহিত্য জ্ঞান দেখাবে না, ভূগোলে শুধু তথ্য দিবে, ভৌগোলিক তথ্য, আর সাজাবে খাতাটা, ভূগোলে সাজাটার উপর বিরাট ব্যাপার আছে, ছবি দিবে, এইখানটা বেগুনি কালার দিয়ে দিলে অর্থনৈতিক, এগুলা কালো পয়েন্ট দিয়ে দিলে, এগুলাতে নীলে লিখলে, অল্প স্কেচিং করলে খুব সুন্দর, এমনি ডিজাইন মারিবে অল্প, এটাতে ভালো। ঠিক আছে, সবাই ভালো থাকবে। ওকে।